প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। গত ক্লাসে আমি নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞানের দৃঢ়তা প্রদান এবং চলন সম্পর্কে পড়িয়েছিলাম। ওইখানে আমি কঙ্কাল কি, অর্থাৎ কাঠামো কি, মানবদেহের কাঠামোটা কি, কঙ্কালতন্ত্রের কাজটা কি, কঙ্কালতন্ত্র কিভাবে গঠিত হয়, কঙ্কালতন্ত্রের একটা দেহের কাঠামো এবং ভারবহন কিভাবে করে, তারপর অস্থি এবং তরুণাস্থি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি সাইনোভিয়াল অস্থি সম্পর্কে প্রথমে আলোকপাত করছি। প্রথমে দেখো, চিত্রটার প্রতি মনোযোগী হও। প্রথমে হচ্ছে একটা সাইনোভিয়াল অস্থি সন্ধি আমি আঁকলাম। এখানে চিত্রটা হচ্ছে, প্রথমটা হচ্ছে স্পঞ্জি অস্থি, পেরিওস্ট্রিয়াম অস্থি, দৃঢ় অস্থি, তন্তুময় ঝিল্লি, সাইনোভিয়াল ঝিল্লি, সাইনোভিয়াল গহ্বর, তরুণাস্থি এবং লিগামেন্ট। এই পুরোটাই মিলে সাইনোভিয়াল সন্ধি। তো সাইনোভিয়াল অস্থিসন্ধি কি? প্রথমে আমরা যদি বলি, একটি অস্থিসন্ধিতে দুটি মাত্র অস্থির বহির্ভাগে যখন এসে মিলিত হয় তখন তাকে আমরা বলবো সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি। একটি সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি কখন গঠিত হয়? যখন একটি অস্থিসন্ধিতে দুটি মাত্র অস্থির বহির্ভাগে এসে মিলিত হয় তখন একটি সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি গঠিত হয়। আবার যখন দুইয়ের অধিক অস্থি মিলিত হয় তখন জটিল সাইনোভিয়াল অস্থি গঠিত হয়। এই জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি পড়েছি, একটা সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি পড়েছি। সাইনোভিয়াল অস্থিসন্ধির অংশগুলো হলো তরুণাস্থিতে আবৃত অস্থিপ্রান্ত, সাইনোভিয়াল রসকে আটকে রাখার জন্য অস্থিবন্ধনী বা লিগামেন্ট বেষ্টিত একটি অস্থিবন্ধনী বা অস্থিবন্ধনী। তো আমি আবারও আলোকপাত করছি যে সাইনোভিয়াল অস্থি কি। সাইনোভিয়াল অস্থি দুভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে সরল, একটা জটিল। তো সরলটা হবে তখনই যখন দুইয়ের মধ্যে সংগঠিত হবে, আর দুইয়ের অধিক হলে সেটা হবে কি? জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি। এখন আমরা পড়ব অস্থিসন্ধি কয়েক ধরনের। একটা হচ্ছে নিশ্চল, একটা ঈষৎ সচল, একটা হচ্ছে পূর্ণ সচল। অস্থিসন্ধির প্রকারভেদ। একটা হচ্ছে নিশ্চল, একটা হচ্ছে ঈষৎ সচল, আরেকটা হচ্ছে পূর্ণ সচল। পূর্ণ সচল অস্থিসন্ধি। হ্যাঁ, নিশ্চল অস্থিসন্ধি যখন আমরা পড়ব, নিশ্চল অস্থিসন্ধি সবসময় থাকে অনড়, অর্থাৎ এগুলোকে কখনো কি যায় না, নাড়ানো যায় না। যেমন করটিকা অস্থিসন্ধি, যেমন মানুষের কি করটিকা অস্থিসন্ধি, সেটা হচ্ছে নিশ্চল। নিশ্চল এটাকে অনড়, এটাকে নাড়ানো যায় না। ঈষৎ সচল, ঈষৎ সচল হচ্ছে কিছুটা নাড়ানো যায়, কিছুটা নাড়ানো যায় বা কিছুটা নরমশীল অবস্থায় থাকে, নাড়াচাড়া করতে পারি। যেমন মেরুদণ্ডের অস্থিসন্ধি, আমাদের মেরুদণ্ডের অস্থিসন্ধি। আর পূর্ণ সচল অস্থিসন্ধি হচ্ছে এটা সম্পূর্ণরূপে নাড়াচাড়া করা যায়। তাহলে আমরা পড়েছি যে অস্থিসন্ধি তিন প্রকার: নিশ্চল, ঈষৎ সচল এবং কি পূর্ণ সচল। পূর্ণ সচলের একটা উদাহরণ হচ্ছে কবজাসন্ধি। কবজাসন্ধি হচ্ছে পূর্ণ সচল অস্থিসন্ধির উদাহরণ। তাহলে আমরা পড়েছি যে সাইনোভিয়াল অস্থিসন্ধি, এখানে আমি এটা মুছে দেব, আরেকটা পয়েন্টে যাব। তো প্রথমে পড়লাম, আমি আরেকবার বলছি, সাইনোভিয়াল সন্ধি সম্পর্কে আমরা পড়েছি যে সাইনোভিয়াল সন্ধিটা হচ্ছে এমন যে এখানে সরল অস্থিসন্ধি পাওয়া যায় এবং কি জটিল অস্থিসন্ধি পাওয়া যায়, যেখানে দুইটা অস্থির সম্মিলিত থাকবে, অর্থাৎ বহির্ভাগে একটা অস্থির সাথে একটা মিলিত থাকবে একটা অস্থিসন্ধিতে। যখন দুটার ক্ষেত্রে জিনিসটা থাকবে তখন হচ্ছে সরল, আর দুইয়ের অধিক হলে তখন সেটা কি হবে, জটিল হবে। তো সেটা যদি হয় এই ধরনের অস্থিসন্ধি, তাহলে আমরা চিত্রটা পড়লে বুঝতে পারবো যে স্পঞ্জি অস্থি, পেরিওস্ট্রিয়াম, দৃঢ় অস্থি, তন্তুময় ঝিল্লি, সাইনোভিয়াল ঝিল্লি, সাইনোভিয়াল গহ্বর, তরুণাস্থি, লিগামেন্ট এবং কি
এগুলি মিলেই সাইনোভিয়াল সন্ধি। তারপর অস্থি সন্ধি হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে নিশ্চল, একটা ঈষৎ সচল, একটা পূর্ণ সচল। তো নিশ্চল যেটা অনড় বা নাড়ানো যায় না, ঈষৎ সচল হচ্ছে কিছুটা নাড়ানো যায়, আর পূর্ণ সচল হচ্ছে সম্পূর্ণরূপে কি নাড়ানো যায়। তো নিশ্চলে আমরা পড়েছি যে মস্তিষ্কের করটিকা অস্থি সন্ধি, আমাদের মাথার এই যে খুলিটার করটিকা অস্থি সন্ধি। ঈষৎ সচল ওখানে পড়বো যে মেরুদণ্ডের অস্থি সন্ধি, পূর্ণ সচলে পড়বো যে কবজি সন্ধি। এগুলো হচ্ছে উদাহরণ। এখন আমরা যাব মানুষের চলনে অস্থি এবং পেশির ভূমিকা। এখন আমরা পড়ব যে মানুষের চলনে অস্থি এবং পেশির ভূমিকা। চলন মানে হচ্ছে গমন, এক স্থান থেকে অন্য স্থানে গমন, অর্থাৎ কঙ্কালের সাহায্যে কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে গমন হয়, সেখানে অস্থি এবং পেশির ভূমিকাটা কি। তাহলে অস্থি বলতে আমরা বুঝি মূলত হাড় বা হাড্ডি, অস্থি বলতে আমরা সেটাকেই বুঝি। আর পেশি হচ্ছে মাংস। আমাদের এই যেমন হাত আছে, হাতের উপরে কি থাকে, একটা চামড়া থাকে বা ত্বক থাকে, ত্বকের নিচে মাংস থাকবে, মাংসের নিচে কি থাকবে, হাড় বা হাড্ডি থাকবে। তো মানুষের চলনে অস্থি এবং পেশির ভূমিকাটা কি হতে পারে। তাহলে যখন একটা পেশির সাথে পেশির সাথে হাড়টা খুব শক্তভাবে আটকে থাকে, তখন গমন করতে বা চলতে বা সংকুচিত করতে বা প্রসারিত করতে খুবই সুবিধায় হয়। তাহলে মানুষের চলনে অস্থি এবং পেশির ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অস্থি এবং পেশি একে অপরের সাথে আটকে থেকে একটা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের গমনে বা চলনে। অর্থাৎ সেটা হচ্ছে অস্থিত দেহের কাঠামো বা কঙ্কাল গঠন করে, আর এই পেশিতন্ত্র এই কাঠামোর উপরই কী করে আচ্ছাদন তৈরি করে। অস্থি মানবদেহের কাঠামো তৈরি করে, আর কাঠামোর উপরে যে মাংসটা তৈরি হয় সেটা হচ্ছে পেশি দ্বারা আচ্ছাদন হয়ে থাকে। তাহলে এটা একে অপরের সাথে কিন্তু খুব দৃঢ়ভাবে আটকে থাকার ফলে ঐচ্ছিক পেশি টেন্ডন নামক দৃঢ় এবং স্থিতিস্থাপক এক ধরনের পেশি দিয়ে অস্থিকে খুব শক্ত করে আটকে রাখে। এর সাহায্যে আমাদের স্নায়বিক উত্তেজনায় আমরা এটাকে সংকুচিত বা প্রসারিত করতে পারি, অর্থাৎ নিজের ইচ্ছায় আমরা সেটাকে নড়াচড়া করতে পারি। আবার আমাদের যখন মনে হবে যে সংকুচিত করব, আবার যখন মনে হবে কি আমরা এটাকে প্রসারিত করব, তো সেটা সম্পূর্ণ অস্থি এবং পেশি একে অপরের সাথে সম্পূর্ণ ভালোভাবে শক্তভাবে আটকে থাকতে হবে, তবেই গমন বা চলন সম্ভব হয়। যেমন আমরা যদি কোনো অঙ্গকে ভাঁজ করি, আবার কোনো অঙ্গকে উপরে উঠাই, আবার কোনো অঙ্গকে নিচে নামাই, বা ডানে বামে করি, এই ক্ষেত্রে কিন্তু অস্থি এবং পেশির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা উদাহরণ দিই আমি, এই যে আমার এই হাতটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে এই যে এই অংশটা, একে আমরা বলি বাইসেপস। এভাবে করলাম, এটা হচ্ছে সংকুচিত হলো, আবার এভাবে করলাম, এটা কি হলো, প্রসারিত হলো। আর নিচেরটা হচ্ছে কি, ট্রাইসেপস। তো এইভাবে যখন বাইসেপস সংকুচিত হয় তখন ট্রাইসেপসটা কি হয়, প্রসারিত হয়। আবার যখন ট্রাইসেপস সংকুচিত হয় তখন বাইসেপসটা কি হয়, ট্রাইসেপসটা যখন আবার প্রসারিত হয়, বাইসেপসটা আবার কি হয়, তখন সংকুচিত হয়। এটা ধারাবাহিকভাবে কার্যক্রমটা ঘটে থাকে। তবে এটার কার্যক্রমটা না ঘটলে কিন্তু মানবদেহের চলনে কি হয়, সমস্যা হয়। অর্থাৎ বাইসেপস যখন সংকুচিত হবে ট্রাইসেপস তখন প্রসারিত হবে, আর ট্রাইসেপস যখন সংকুচিত হবে বাইসেপস তখন কি হবে, প্রসারিত হবে। সেটা সম্পূর্ণই অস্থি এবং পেশির ভূমিকাটা এখানে সবচাইতে কি গুরুত্বপূর্ণ। এখন আমরা বলি এই যে আমাদের অঙ্গের বিভিন্ন রকম সঞ্চালন ঘটে, সেটা অস্থি এবং পেশির কার্যক্রমের ফলে। আমি আবারও সেটা একটু ব্যাখ্যা দিচ্ছি যে মানুষের চলনে অস্থি এবং পেশির ভূমিকাটা কি। সেটা হচ্ছে এটা একে অপরের সাথে আটকে থাকে। যেমন আমি আবারও বলছি, আমাদের স্নায়বিক তাড়নায় বা স্নায়বিক উত্তেজনায় বাইসেপস পেশি যখন সংকুচিত হয়, ট্রাইসেপস পেশি তখন শিথিল হয়ে প্রসারিত হয়। আবার ট্রাইসেপস পেশি যখন সংকুচিত হয়, বাইসেপস পেশি তখন প্রসারিত হয়। এই যে বাইসেপস এবং কি ট্রাইসেপস।
তাহলে এটা সম্পূর্ণই আমাদের স্নায়বিক উত্তেজনার ফলে হয়। আমরা নিজের ইচ্ছা মতোই এই ঐচ্ছিক পেশির সাহায্যে আমরা এটাকে সংকুচিত করতে পারি, আবার কি করতে পারি, প্রসারিত করতে পারি। তো আজকে আমরা পড়লাম যে প্রথমে পড়লাম যে সাইনোভিয়াল অস্থিসন্ধি, আর এখন পড়লাম মানুষের চলনে অস্থি এবং পেশির কি ভূমিকা। এখন আমরা পড়ব যে টেন্ডন ও লিগামেন্ট কি। এখন আমরা পড়ব যে টেন্ডন এবং লিগামেন্ট কি। টেন্ডন হচ্ছে অর্থাৎ মাংসপেশির সাথে একটা হাড় খুব শক্তভাবেই লেগে থাকে, অর্থাৎ এটাকে যদি ব্যাখ্যা আকারে বলি, পেশি হাড়ের সাথে যখন আটকে থাকে বা একটি হাড়ের সাথে অন্য হাড়ের বন্ধনের সাথে আটকে থাকে, সেটি কিভাবে ঘটে। তো এখানে মূলত দুটো জিনিস আমাদেরকে বুঝে শুনে শিখতে হবে। সেটা হচ্ছে একটা মাংসপেশির সাথে হাড় আটকে থাকে, আর একটা হাড়ের সাথে হাড় বা অস্থির সাথে অস্থি লেগে থাকে। এখন কোনটা কি? যখন মাংসপেশির প্রান্তভাগ দড়ি বা রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির সাথে গাত্রে যুক্ত হয়, এবং এই শক্ত প্রান্তকেই আমরা কি বলবো, টেন্ডন। অর্থাৎ টেন্ডন কথাটা হচ্ছে মাংসপেশির সাথে দড়ির মতো, রজ্জু অর্থাৎ রজ্জুটা দড়ির মতো হয়ে শক্ত হয়ে হাড়ের সাথে যখন মাংসপেশিটা আটকে থাকে, তখন এই শক্ত জিনিসটাকে আমরা বলবো টেন্ডন। তাহলে টেন্ডন। আর যদি বলি যে কি না লিগামেন্ট কি, লিগামেন্ট হচ্ছে একটা হাড়ের সাথে হাড় যেভাবে যুক্ত হয়, এই যুক্ত স্থানটাকে আমরা কি বলবো, লিগামেন্ট। তাহলে একটা পেশির সাথে হাড় আর একটা হাড়ের সাথে হাড়। পেশির সাথে হাড় কখন হবে, যখন টেন্ডন হবে, আর হাড়ের সাথে হাড় কখন হবে, যখন লিগামেন্ট হবে। আমাদের সবসময় একটা পার্থক্য থাকতে পারে যে অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য কি। আরেকটা পার্থক্য সবসময় পরীক্ষার মধ্যে আসে, সেটা নবম এবং দশম শ্রেণী, আমি দুইটা শ্রেণীর জন্যই বলছি, একটা টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে পার্থক্যটা কি। তাহলে তোমরা বলবে যে একটা মাংসপেশির সাথে হাড়ের যে সম্পর্কটা, যেই জায়গাটা সংযুক্ত স্থান, যেই শক্ত জিনিসটা, যে যার সাহায্যে জিনিসটা আটকে থাকে, তাকে আমরা বলবো টেন্ডন। আর একটা হাড় হচ্ছে যে হাড়ের সাথে হাড়ের একটা বন্ধন প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, লিগামেন্ট। মূল পার্থক্য এটাই। তাহলে টেন্ডন এবং লিগামেন্টের মূল পার্থক্য হচ্ছে পেশির সাথে হাড়, আরেকটা হচ্ছে হাড়ের সাথে হাড়। এখন আমরা পড়ব যে টেন্ডন কীরকম। টেন্ডন হচ্ছে ঘন শ্বেত তন্তুময়, টেন্ডন ঘন শ্বেত তন্তুময়। আর লিগামেন্ট হচ্ছে শ্বেত হতে পারে, আবার পীতও হতে পারে। লিগামেন্ট শ্বেত হতে পারে, আবার পীতও হতে পারে। আর টেন্ডন হচ্ছে শ্বেত তন্তুময়, যোজক টিস্যু দ্বারা গঠিত। আমরা জানি প্রত্যেকটা জিনিস এক একটা অস্থির সাথে অস্থি যোজক টিস্যু দ্বারা কি হয়, গঠিত হয়, অর্থাৎ কানেকটিভ টিস্যু দ্বারা কি হয়, গঠিত হয়। যখন এই আবার ম্যাট্রিক্স, টেন্ডনের ম্যাট্রিক্সটা শাখা প্রশাখাবিহীন শ্বেততন্তু ছড়ানো থাকে, আর লিগামেন্টের শাখা প্রশাখা থাকে। আর টেন্ডন হচ্ছে শাখা প্রশাখাবিহীন, লিগামেন্ট হচ্ছে শাখা প্রশাখা থাকবে। টেন্ডনের মূল পার্থক্য হচ্ছে এটা শ্বেততন্তু, আর লিগামেন্টের মূল পার্থক্য হচ্ছে এটা শ্বেত এবং কি পীততন্তু। এই মূল তিনটা পার্থক্যের সাহায্যে আমরা টেন্ডন এবং লিগামেন্টটা খুব সহজেই বর্ণনা করতে পারি। আমি আরেকটু বলছি তোমাদের জ্ঞাতার্থে যে টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে পার্থক্যটা কি। একটা হচ্ছে টেন্ডন হচ্ছে মাংসর সাথে অর্থাৎ পেশির সাথে হাড়ের যে সম্পর্ক, সেটা হচ্ছে টেন্ডন, আর লিগামেন্ট হচ্ছে হাড়ের সাথে যে হাড়ের সম্পর্ক। আর টেন্ডনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এটা শ্বেততন্তুময়, আর লিগামেন্ট হচ্ছে শ্বেততন্তুময় হতে পারে, আবার পীততন্তুময় হতে পারে। আর টেন্ডনে হচ্ছে শাখা প্রশাখা বিহীন, আর লিগামেন্ট হচ্ছে কি শাখা প্রশাখা যুক্ত। তাহলে আমরা এখন শেষ করলাম যে টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে কি পার্থক্য। এখন আমি কিছু রোগের সম্পর্কে তোমাদেরকে বর্ণনা দেব, যে এই পেশি এবং আমাদের হাড়ের কিছু রোগ থাকতে পারে। হাড়ের কিছু রোগ সম্পর্কে আমরা এখন তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। প্রথম রোগ সম্পর্কে আমি আলোচনা করি অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস এগুলো হচ্ছে হাড় সংক্রান্ত রোগ। এটা দেখো, অস্থির গঠন এবং দৃঢ়তার জন্য যেমন ক্যালসিয়াম এবং ভিটামিনের প্রয়োজন,
অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং ভিটামিন সমৃদ্ধ খাবার আমাদের অস্থির গঠনের জন্য খুবই প্রয়োজন। আবার এগুলোর অভাবে, এই ভিটামিনের অভাবে অস্টিওপোরোসিস নামে এক ধরনের রোগ হতে পারে। তাহলে আমরা পড়ছি যে এই আমাদের অস্থি বা হাড় বা হাড্ডির যে রোগ থাকতে পারে তার সম্পর্কে আমরা আলোচনা করব, যে অস্টিওপোরোসিস। এটা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। যদি এগুলোর অভাব দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে এই অস্টিওপোরোসিস রোগটা দেখা দেবে। প্রথমত কাদের দেখা দেয়? বয়স্ক পুরুষ এবং নারীদের এই রোগটা বেশি হয়, কারণ এগুলোর যদি কোনো প্রকার ভিটামিনের অভাব পড়ে বা ক্যালসিয়ামযুক্ত খাবারের অভাব পড়ে তাহলে এই রোগটা বয়স্ক নারী এবং পুরুষের মাঝখানে খুব দেখা দেয়। তাহলে এই রোগটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে প্রধানত ক্যালসিয়ামের ঘাটতির কারণ। আর লক্ষণগুলো কি কি একটু পড়িনি আমরা। লক্ষণগুলো হচ্ছে অস্থি ভঙ্গুর হয়ে যায়, অস্থি ভঙ্গুর হয়ে যায়, অস্থির পুরুত্ব কমতে থাকে, অস্থি ভঙ্গুর হয়ে যায়, অস্থির পুরুত্ব কমতে থাকে, পিঠের পিছনে ব্যথা অনুভব হয় এবং অস্থিতে ব্যথা অনুভব হয়। পিঠের পিছনে ব্যথা অনুভূত হয়, অস্থিতেও ব্যথা অনুভূত হয়। তাহলে দেখো অস্টিওপোরোসিসের লক্ষণটা কি? অস্থি ভঙ্গুর হয়ে যায়, অস্থির পুরুত্ব কমতে থাকে, পিঠের পিছনে ব্যথা অনুভব হয় এবং অস্থিতেও ব্যথা অনুভব হয়। তাহলে দেখো যে প্রতিকারটা কি? প্রতিকারটা হচ্ছে সবসময় দুগ্ধ জাতীয় খাবার খেতে হবে, কমলা রস, শাকসবজি এইসব খেতে হবে যাতে অস্থির ঘনত্বটা বৃদ্ধি পায়, অর্থাৎ পুরুত্বটা বৃদ্ধি পায়, এবং এগুলো হলে হাড়টা অনেকটা মজবুত হবে। ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে। আর দেখো প্রতিরোধটা কি? প্রতিরোধটা হচ্ছে সূর্যালোকের স্পর্শে অবশ্যই আসা উচিত। আর ক্যালসিয়ামযুক্ত এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার সবাইকে খেতে হবে। তাহলে আমরা একটা রোগের বর্ণনা করেছি, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। এটা বয়স্কদের মাঝখানে, বয়স্ক এবং নারী পুরুষের মাঝখানে বেশি হয়। এটা হচ্ছে হাড়জনিত রোগ। অর্থাৎ এর ফলে, অর্থাৎ ভিটামিনের অভাবের ফলে, ভিটামিন এবং ক্যালসিয়ামযুক্ত খাবারের অভাবের ফলে এই ধরনের ঘাটতিটা হাড়ের মধ্যে, এই ধরনের একটা ভারসাম্য বিঘ্নিত হয়। তো বিঘ্নিত হওয়ার ফলে লক্ষণগুলো কি দেখা যায়? যে অস্থি ভঙ্গুর হতে থাকে, পিঠের পিছনে ব্যথা হতে থাকে, অস্থির পুরুত্ব কমতে থাকে এবং অস্থিতে ব্যথা অনুভূত হয়। তো সবসময় সূর্যালোকের স্পর্শে আসা উচিত এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা যে শাকসবজি, দুগ্ধ জাতীয় খাবার খেলে ভিটামিনের ঘাটতিটা বা ক্যালসিয়ামের ঘাটতিটা অনেকটাই কমবে, ঘাটতি অনেকটা কমবে। আচ্ছা, এখন আমরা পড়ব যে আর্থ্রাইটিস। আমি এটা মুছে দিচ্ছি। আর্থ্রাইটিস বা গেঁটে বাত। এটা সব বয়সের মানুষের মাঝখানে দেখা যায়, বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েদের বেলায় গিঁটে ব্যথা, অর্থাৎ জয়েন্টে জয়েন্টে ব্যথা, এগুলোকে আমরা সাধারণত বাতজ্বরও বলে থাকি। তবে সব জয়েন্টের ব্যথা কিন্তু এক নয়, সব জয়েন্টের ব্যথাকে গুলিয়ে ফেললেও সমস্যা হবে, এক্ষেত্রে আলাদা আলাদা পরীক্ষা করা উচিত। তো এই গেঁটে বাতের ফলে হাড়ে হাড়ে ব্যথা হবে, অর্থাৎ জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে। ব্যথা থেকে অনেকটা বাতজ্বরের মতো হবে। কম বয়সী ছেলে মেয়েদের এটা একটু বেশি দেখা যায়। লক্ষণটা হচ্ছে গিঁট ফুলে যাওয়া, অর্থাৎ এই যে
জয়েন্টটা কি হয়ে যাওয়া, ফুলে যাওয়া। অস্থিসন্ধি নাড়াতে খুব কষ্ট হয়, অস্থিসন্ধি নাড়াতে খুব কষ্ট হয়। তাহলে গিঁটটা ফুলে যাবে এবং অস্থিসন্ধি নাড়াতেও খুব কষ্ট হবে। এখন প্রতিকারটা কি? প্রতিকারটা হচ্ছে ভারী কাজ থেকে বিরত থাকতে হবে এবং এই যে গিটে গিটে ব্যথা সেটার উপর কুসুম কুসুম গরম সেকটা আমাদেরকে দিতে হবে এবং হালকা ব্যায়াম করলে এবং ওষুধ সেবন করলে আশা করি আর্থ্রাইটিসটা অনেকটা সেরে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আমার দৃঢ়তা প্রদান এবং চলন সম্পর্কে আজকে আমি পুরো অধ্যায়টা শেষ করলাম। আমি আরেকটু তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই অধ্যায়ে আমরা কি কি পড়লাম। এই অধ্যায়ে পড়লাম যে আমাদের কঙ্কাল কি, আমার দেহের কাঠামোটা কি, কাঠামোটা কিভাবে গঠিত হয়, কি কি জিনিস দ্বারা গঠিত হয়। এখানে কাঠামোর মধ্যে দেখা যায় যে অন্তঃকঙ্কাল থাকে, আবার বহিঃকঙ্কাল থাকে। অন্তঃকঙ্কালের কাজটা কি, বহিঃকঙ্কালের কাজটা কি, এই কঙ্কাল আমাদের দেহের ভার বহনে এবং চলনে কিভাবে সহায়তা করে। তারপর আজকে পড়লাম যে সাইনোভিয়াল অস্থিসন্ধি কী এবং এই অস্থিসন্ধি কত প্রকার। আরেকটা জিনিস পড়লাম যে মানুষের চলনে অর্থাৎ গমনে অস্থি এবং পেশির ভূমিকা কী, টেন্ডন কি, লিগামেন্ট কি, অর্থাৎ টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে পার্থক্যটা কী। আর দুটো রোগ সম্পর্কে আমি পড়িয়েছি যে আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। আর না বুঝলে তোমরা কমেন্টে প্রশ্ন করতে পারো, কমেন্ট বক্সে লিখতে পারো যে তোমাদের সমস্যাটা কোথায় বা কি কি সমস্যা থাকতে পারে। তোমরা ভালো করে পড়বে, ভালো করে শিখবে, ভালো করে চিত্রভিত্তিক জিনিসটা পড়বে। চিত্রভিত্তিক জিনিসটা পড়লে জিনিসটা বুঝতে অনেকটা সুবিধা হয়। সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।